দেখো এখন আমরা সিলিন্ডার নিয়ে আলোচনা করব সপ্তম অধ্যায়ের। তাহলে আমরা ধরে নিব যে এটি একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য এটা এবং প্রস্থ এটা। এখন এই আয়তক্ষেত্রের একটা বাহুকে আমরা স্থির রাখব। ধরো এখানে এই বাহুটাকে আমরা স্থির রাখলাম। একটা আয়তক্ষেত্রের একটা বাহুকে স্থির রেখে যখন আমরা এক পাক ঘোরাবো তখন একটা সিলিন্ডার আকৃতির মতো বস্তু তৈরি হবে। তাহলে সিলিন্ডার আকৃতির বস্তু যদি তৈরি হয়, সিলিন্ডারে অবশ্যই কি থাকবে? বৃত্তাকার পৃষ্ঠ থাকবে বা ভূমি থাকবে। নিচেও বৃত্তাকার হবে, উপরেও বৃত্তাকার হবে। কারণ কি, আমরা একটা বাহুকে যখন আয়তক্ষেত্রে একটা বাহুকে যখন স্থির রেখে ঘোরাবো তখন কি নিচেরটাও ঘুরবে, উপরেরটাও ঘুরবে, মানে এটাও ঘুরবে এটাও ঘুরবে। তাহলে নিচেরটাও যদি ঘুরে উপরেরটাও যদি ঘুরে তাহলে উপরে এবং নিচে বৃত্ত তৈরি হবে, আর এই মাঝখানে বক্রতল থাকবে। এখন দেখো আমরা যে বাহুটাকে স্থির রেখে ঘোরাবো এটাই হলো সিলিন্ডারের উচ্চতা h/l। এক কথায় সিলিন্ডারকে যখন আমরা খাড়াভাবে রাখবো তখন হবে উচ্চতা h, আর যখন আমরা শোয়ানো অবস্থায় রাখবো তখন হবে কি? দৈর্ঘ্য l। মূল কথা হলো এখানে h/l একই বিষয়, ঠিক আছে? h মানে উচ্চতা আর l মানে দৈর্ঘ্য, দুইটা একই বিষয়, উচ্চতা বা দৈর্ঘ্য। তারপরে দেখো এখানে এই যে বাহুটা ঘুরতেছে এই বাহুর পরিমাণ হবে সিলিন্ডারের ব্যাসার্ধ। এক কথায় আমরা এই যে এটাকে স্থির রেখে কি এতটুক বাহুকে ঘুরাইতেছি, তাহলে এতটুক বাহুকে যেহেতু ঘুরাইতেছি তার মানে এই বাহুটা কি হবে? বৃত্তের ব্যাসার্ধ। এক কথায় আমরা যখন বৃত্ত আঁকি তখন কি ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকি। তা আমরা যখন এই যে এই বাহুটাকে স্থির রেখে এই আয়তক্ষেত্রকে ঘুরাবো, কার সমান করে ঘুরাবো? এই যে এতটুকু সমান করে ঘুরাবো। এই জন্য এখানে যে বাহুটা ঘুরবে এই ঘূর্ণয়নের যতটুকু দৈর্ঘ্য আছে বা বাহুর যতটুকু দৈর্ঘ্য আছে এটাই হবে সিলিন্ডারের ব্যাসার্ধ। আর যেহেতু এটা একটা বৃত্ত, বৃত্তের কি ব্যাস ব্যাসার্ধ দুইটাই আছে, তাহলে ব্যাস হবে এখান থেকে এই পর্যন্ত, আর ব্যাসার্ধ হলো কেন্দ্র থেকে এই পর্যন্ত। এখন সিলিন্ডারের সমগ্র তল বা সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, এটা সূত্র হলো 2πr/r+h বর্গ একক। এটা হলো ফর্মুলা বা সূত্র। তারপরে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল, এটা সূত্র হলো 2πr/h বর্গ একক। তারপর হলো সিলিন্ডারের আয়তন, এটা সূত্র হলো πr² বা πr²l। এক কথায় h/l একই বিষয়। যখন একটা সিলিন্ডার খাড়ানো অবস্থায় থাকে তখন কি আসে? উচ্চতা h আসে, আর যখন শোয়ানো অবস্থায় থাকে তখন দৈর্ঘ্য l আসে। মূল বিষয় একটাই। তাহলে এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে বলতে পারো মারুফ। আচ্ছা, এখন আমরা অতি সংক্ষিপ্ত যে অঙ্কগুলো আছে এগুলা নিজেরা ট্রাই করব এই সূত্রগুলো ব্যবহার করে। বক্রতল বলতে এই যে এই অংশগুলো বোঝানো হয়েছে, এই যে এই যে বুঝাইতে পারছি? মানে উপরের যে পৃষ্ঠটা থাকে, উপরের পৃষ্ঠ না, এই একটা সিলিন্ডারের চারদিকে যে পৃষ্ঠ থাকে এইভাবে মোড়ানো থাকে, এটাই হলো বক্রতল। ও বুঝতে পারছি। ঠিক আছে, ধরো এই কলমটা কি একটা সিলিন্ডার, এটা একটা সিলিন্ডার, এই যে চারদিকে যে তল আছে এটা হলো বক্রতল, আর নিচেরটা ভূমি বা বৃত্তাকার ভূমি, উপরেরটাও বৃত্তাকার ভূমি। ঠিক আছে, এই হলো বিষয়। আচ্ছা, এখন আমরা অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো নিজেরা ট্রাই করব। আমরা সংক্ষিপ্ত আর রচনামূলক অঙ্কগুলো দেখব, তবে অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো নিজেরা ট্রাই করবা, করার পরে যদি কোনোটা না পারো বা কোনো প্রবলেম ফেস করো আমাকে জানাবা। আর সাজেশন তো তোমাদের দেওয়াই হয়েছিল, একটা শর্টকাট সাজেশন, তো এটা ফলো করে কাজ করবা। আর সব থেকে হ্যাঁ লাস্ট টাইমে দিয়েছিলাম, আর সব থেকে ভালো সাজেশন হলো তোমাদের যে লাস্ট মডেলগুলো আছে 6-7টা মডেল আছে, এই মডেলগুলো যদি কেউ ভালোভাবে কাভার করতে পারে, কমপ্লিট করতে পারে, এটা থেকে ভালো এবং উত্তম কোনো সাজেশন নাই। ঠিক আছে, এবং ম্যাক্সিমাম টিচাররা যে সাজেশন তৈরি করে এইভাবেই করে, তারা মডেলগুলো দেখে যে কোন কোন প্রশ্নগুলো বিগত সালে বেশি আসছে ওইটার উপর ভিত্তি করে সাজেশন দেয়। সাজেশন বলতেই যে মানে ম্যাজিক্যাল কোনো বিষয়টা এমন না। ঠিক আছে,
আচ্ছা এখন দেখো তাহলে জি ভাই, সংক্ষিপ্ত আমরা 1 নম্বর প্রশ্নটা দেখি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 7 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। এর দৈর্ঘ্যের এক বাহুকে অক্ষ ধরে অন্য বাহুকে এর চারদিকে পূর্ণ একবার ঘোরালে যে ঘনবস্তু তৈরি হয় তার আয়তন এবং সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সমাধানে আমরা লিখব যে মনে করি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, এর একদিকে অক্ষ ধরে। এখানে দেখো দৈর্ঘ্যকে অক্ষ ধরতে বলছে, দৈর্ঘ্যের এক বাহুকে অক্ষ ধরে। তাহলে এখানে দৈর্ঘ্য কত? 7 সেন্টিমিটার। এই জন্য আমরা লিখব যে দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, এর একদিকে অক্ষ ধরে, ও প্রস্থ 4 সেন্টিমিটার অক্ষের চারদিকে পূর্ণ একবার ঘোরালে। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্যকে যদি আমরা স্থির রাখি বা দৈর্ঘ্যকে যদি আমরা কি অক্ষ ধরি, ধরো এটাই দৈর্ঘ্য, এটা প্রস্থ, তাহলে দৈর্ঘ্যকে যদি আমরা স্থির ধরি বা অক্ষ ধরি, তাহলে প্রস্থ যেটা থাকবে 4 সেন্টিমিটার, এটাকে কেন্দ্র করে কি আমরা ঘোরাবো। ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হ্যাঁ, গুড, আর এটাই উচ্চতা 7 সেন্টিমিটার। এটাই বলতে চাচ্ছি। তো এখানে যেটাকে স্থির রাখবো আমরা, যেটাকে স্থির রেখে ঘোরাবো বা যেটাকে অক্ষ রেখে ঘোরাবো সেটা হবে উচ্চতা। ঠিক আছে, জি ভাই। আর যাকে ঘোরাবো সেটা হলো ব্যাসার্ধ। তাহলে আমরা 7 সেন্টিমিটারকে অক্ষ ধরছি, সেজন্য 7 সেন্টিমিটার কী হবে? উচ্চতা। আর 4 সেন্টিমিটারকে আমরা ঘুরাচ্ছি, এই জন্য এটা হলো ব্যাসার্ধ। তো এইটাই লিখছি যে 4 সেমিকে অক্ষ ধরে চারদিকে পূর্ণ একবার ঘুরালে একটি সিলিন্ডার আকৃতির ঘনবস্তু তৈরি হয়, যার উচ্চতা ও ব্যাসার্ধ যথাক্রমে, উচ্চতা হলো এইচ ইকুয়াল 7 সেন্টিমিটার আর ব্যাসার্ধ আর ইকুয়াল টু 4 সেন্টিমিটার। এটা আমরা এখান থেকে পাইলাম। এখন সিলিন্ডারের আয়তন, পাই আর স্কোয়ার এস ঘন একক, তাহলে পায়ের মান 22/7 আর এর মান হলো 4, এখানে স্কোয়ার, তারপরে এইচ এর মান 7, তাহলে হিসাব করলে 352 ঘন সেন্টিমিটার। তারপরে এর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, এটা সূত্র হলো 2 পাই আর ইন্টু আর প্লাস এস বর্গ একক। তাহলে 2 নিলাম, এর মান হলো 22/7, আর এর মান হলো 4, আর এর মান 4, এইচ এর মান 7, এটা হিসাব করলে 276.57 ঘন সেন্টিমিটার। তারপরে দেখো, তাহলে এটা হয়ে গেল, দুইটা প্রশ্নই করছিল, সিলিন্ডার আয়তন এবং সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারো। ভেরি ইজি।